সুবল আর বিমলের ক্ষেত ছিল পাশাপাশি। সুবলের অবস্থা বেশ ভালো ছিল, বড় ক্ষেত তার, কিন্তু বিমলের ছোট্ট ক্ষেত, ফলনও তেমন ভালো না। যদি আমারও একটা বড় ক্ষেত থাকতো, কত রকমের সবজির চাষ করা যেত, কিন্তু আমার পোড়া কপাল, জমিতে ফলন নেই, দুবেলা খেতেই পারি না, নতুন এক টুকরো জমি কিনবো কি করে? বাপরে বাপ, এই রোদে এতটা জমি কুপিয়ে চাষের উপযোগী করা কি মুখের কথা? সারা শরীর আমার রোদে পুড়ে গেল। ও বিমল ভাই, কি এত ভাবছো গো? আর বলো না, জমিটা দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে, এমন চললে না খেয়ে তো মরতে হবে। জমিতে ভালো মানের সার দাও, পানি দিয়ে জমি তৈরি করো, দেখবে ভালো ফলন পাবে। আর বলো না, বাজারের সবচেয়ে ভালো সার দেই, কিন্তু সার আর পানির দামও ওঠে না এই জমির ফলন থেকে। হাল ছেড়ো না ভাই, বিধাতা একদিন না একদিন ঠিকই মুখ তুলবেন। আজ ঘরে ফিরি, এত রোদে আর মাঠে থাকবো না। তুমি কি করবে? খানিকটা জিরিয়ে আরো একটু জমি তৈরি করব, তারপর ঘরে ফিরবো। এত কাজ করে কি হবে? শুধু রোদে পুড়ে কয়লা হয়ে যাবে। ওই কয়লা চেহারা দেখে তখন আর কেউ তোমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইবে না। বুঝলে? তাই বলে কাজ ফেলে চলে যাব? না না, কাজ ফেলে গেলে আমার রাতে ঘুমই আসবে না ভাই। তুমি যাও, আমি কাজ শেষে পুকুরের টলমলে পানিতে গোসল সেরেই তবেই ঘরে ফিরবো। যা ইচ্ছে তাই করো। সুবল মন দিয়ে পুরো জমি চাষ করলো। তারপর সে পুকুরের পানিতে নেমে মন ভরে গোসল করলো। আহ, কি শীতল পানি, প্রাণটা জুড়িয়ে গেল। একই গাছের ছায়া, পরন্ত বিকেল, তারপর হাড় ভাঙা পরিশ্রম করে একটু তৃপ্তি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমি বরং একটু পুকুরের পানিতেই ঘুমিয়ে নেই। পুকুর পাড়ে দাঁড়িয়ে সুবল চোখ বুজে নাক ডাকতে শুরু করলো। বিমল যাচ্ছিল। আরে, সুবল অমন পানিতে ভেসে আছে কেন? ওরে টরে গেল নাকি? আহ, এতদিনে দয়াল আমার ডাক শুনেছে। ওটা মরলে ওর মাকে বুঝিয়ে ক্ষেতটা আমি হাতিয়ে নেব। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ও যাই, খালাকে খবর দিয়ে আসি। বিমল গেল সুবলের বাড়িতে। সুবলের মা তখন দাওয়ায় বসে পান খাচ্ছিল। কে সুবল, এলি বাবা? দুপুরে তো খেতেও এলি না। তোর কি খিদে তৃষ্ণে পায় না? এত খেটে করবি বা কি বাবা? আমাদের যা আছে সবই তো তোর। ও খালা গো, আমি সুবল নই, বিমল। কি সর্বনাশ হলো গো খালা। ও খালা, কেমন করে বলবো তোমায়? হায় হায়, কি হলো গো? আহ, এত কাঁদছো কেন বিমল? কি হয়েছে? শুনলে তুমি সহ্য করতে পারবে না। আহ, বলবে তো কি হয়েছে? সুবল আর নেই গো খালা। সুবলের দেহটা পুকুরে ভেসে উঠেছে। এ কি সর্বনাশ হলো গো খালা। ও মা গো, ও বাবা গো, এবার কি হবে গো? হোসে আমার একমাত্র ছেলে সুবল। ও সুবল রে, চল তো গিয়ে দেখি বাসা। এ দৃশ্য তুমি সহ্য করতে পারবে না খালা। যা করার এবার আমাকেই করতে হবে। আমিও যাবো বাবু, চল। কাঁদতে কাঁদতে মা আর বিমল এলো পুকুর পাড়ে। ওরে সুবল ভাই, তুই একটা বিয়েও করলি না, সংসারীও হলি না। কিসের এত দুঃখ ছিল তোর যে পুকুরে ডুবে মরতে গেলি? আর একটু সামনে গেলেই নদী ছিল, নদীর পবিত্র পানিতে মরতি। বিমলের কথায় সুবল জেগে উঠল। কি হয়েছে বিমল ভাই? তুমি এমন করে কাঁদছো কেন? ও কি মা, তুমি এই অবেলায় পুকুর পাড়ে কেন এসেছো? আমায় বিমল খবর দিল তুই নাকি পুকুরে ডুবে গেছিস। তা ডুবে গিয়ে উঠে এলি কেমন করে বাবা? আমি ঘুমাচ্ছিলাম মা, এত গরম, আমাকে আর কে বাতাস করবে বলো তো? তাই তো পানিতে ঘুমাচ্ছিলাম। আর ঘুমোতে হবে না রে বাবা, চল এবার ঘরে চল। সারাদিন কিচ্ছুটি খাসনি, তোর কি খিদে তৃষ্ণে কিছু পায় না বাবা? সুবল আর ওর মা চলে গেল।
পোড়া কপাল আমার, কি ভাবলাম কি হলো। আমার সাথে সব সময় এমনই হয়। আমি ঘরে যাই, দেরি হলে গিন্নি আমাকে আস্ত রাখবে না। সুবল তার মায়ের রান্না করা খাবার খেয়ে মায়ের পাশে বসলো। কাল হাটে যাস বাবা, ঘরে আনাজ বারণ তো। হ্যাঁ মা, কাল হাটে যাব। চাষের জন্য সার আর বীজ কিনতে হবে, কিন্তু গতবারের খরাতে খুব একটা ভালো ফসল হয়নি। টাকা কড়িও বিশেষ নেই। কি করে যে দিন চলবে সেটা নিয়েই ভাবছি। এত চিন্তা করিস না বাবা, তুই কি কিছু চাষ করতে চাস? ভাবছি আলুর চাষ করব মা। আলুর চাহিদা অনেক, বাজারে ভালো দামও আছে। অযথা সার কিনে কেন টাকা নষ্ট করবি বাবা? জানিস তো, খরায় সব ফসল নষ্ট হলে তোর বাবা জমিতে গোবর আর তরকারির খোসা সার হিসেবে দিত, আর ফলনও ভালো হতো। আর সার কেনার টাকায় আমাদের বাকি দিনগুলো ভালোভাবে খেয়ে পড়েই কেটে যাবে। বাহ মা, তুমি কত কিছু জানো। আমি কালই আলুর বীজ নিয়ে আসব। তুমি শুধু আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া সবসময় সাথে থাকে রে বাবা, মায়েদের দোয়া কখনো বিফলে যায় না। পরদিন সুবল আলুর বীজ কিনে এনে জমিতে চাষ শুরু করলো। এই আলুর ভালো ফলন হলে মাকে একটি নতুন শাড়ি কিনে দেব। মা ছাড়া আমার আর কে আছে? মা আলুর শাক খেতে ভালোবাসে। এই যে আলুর বীজ, তাড়াতাড়ি বড় হ বাপু, মাকে যেন টাটকা আলুর শাক খাওয়াতে পারি। কে সুবল ভাই, আলুর চাষ করছো নাকি? হ্যাঁ ভাই, তা তোমার খবর কি? এবার কি চাষ করবে? আমিও ভাবছি আলুর চাষই করব। কি বলো? তা বেশ তো, কিন্তু আকাশে মেঘের দেখা নেই। জমিতে পানি দেব কেমন করে বলো তো? কেন, সেচ আছে তো। সেচের পানি নিয়মিত দিলেই জমিতে ফাটল ধরবে না, ফসলও হবে। আর কদিন পর এমনিতেই বৃষ্টি হবে। সেচ? ওরে বাপরে, সে তো বেজায় খরচ। ফলন পেতে খরচ তো করতেই হবে ভাই। কিছুদিন পর কদিন পর সুবলের জমিতে আলুর শাক জন্মালো। গাছগুলো যেন হাসছিল। আরে বাহ, কত আলুর শাক! আমি বরং মায়ের জন্য কটা শাক নিয়ে যাই। তোমার আলুর ক্ষেত যেন হাসছে, আর আমার আলুর গাছগুলো রুগ্ন হয়ে আছে। কত সার দিচ্ছি, সেচ দিতে হবে তো। তুমি তো সেচ দাও না নিয়ম করে। আর সেচ দিয়ে কি হবে? আষাঢ় মাসে এমনিতেই বৃষ্টি নামবে। আমি চলি ভাই। আলুর শাক খেয়ে সুবলের মা তো খুব খুশি হলো। আহ, শাক তো নয়, যেন অমৃত। যেমন মিষ্টি তেমনি সুস্বাদু। এবারে তোর ফলন খুব ভালো হবে রে বাবা, তুই আলু তোলা শুরু করে দে। ঠিক আছে মা। ওদিকে এক ভিখারি বিমলের কাছে কটা আলু শাক চাইতে এলো। কতদিন একটু গরম ভাত খাইনি রে বাবা, সবজির এত দাম যে কেনার সাধ্য আমার নেই। ইস, যদি কটা আলু শাক পেতাম, নুন মরিচ দিয়ে ভর্তা করে খেতাম রে বাবা। এই, কে তুমি? আমার ক্ষেতের দিকে এমন নজর দিচ্ছ কেন? আমি এক অসহায় ভিখারি বাবা, আমায় কটা আলু শাক দেবে? আহা গো, তোমাকে দেব বলেই তো রোদে জল গায়ে মেখে পরিশ্রম করে আলুর চাষ করেছি। যাও, ভাগো এখান থেকে। আমার ক্ষেতের আশেপাশে দেখলে কিন্তু পিটিয়ে লাট করে দেব বলে দিলাম। যত সব আপদ। ভিখারি মন খারাপ করে এগিয়ে চলল। মাঠে তখন আলু তুলছিল সুবল। বাহ, বেশ ভালো ফলন হয়েছে তো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আমি এক ভিখারি বাবা, খাবারের খোঁজে এগা ওগা ঘুরে বেড়াই। আমায় কটা আলু শাক দেবে বাবা? নিশ্চয় দেব। আমার মাও আলুর শাক খেতে খুব ভালোবাসে। নাও না, যে কটা ইচ্ছে নাও। আর এই আলুগুলোও নাও, তুমি খেয়েও। মানুষ তো আলু শাক দিতেই চায় না, আর তুমি আমায় সদ্য তোলা আলু দিচ্ছ। বাজারে নেবার আগে কাউকে ফসল দিলে যে বরকত কমে যায়, তুমি কি জানো না? সংসারে আমি আর আমার মা থাকি, আর যে 2 পয়সা কামাই হয় সে কামাই দিয়ে দিব্যি চলে যায়। তুমি অসহায়,
বিধাতা হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তোমাকে ফিরিয়ে দিলে বিধাতা রাগ করবে। তুমি বড্ড ভালো। আমার কিছুই চাই না বাবা। আমি বিধাতার দূত। আমি ভাগ্য পরীক্ষা করতে এসেছি। যে আমায় খালি হাতে ফিরিয়েছে সে শাঁসা পাবে, আর যে আমায় সাহায্য করতে এসেছে সে পাবে পুরস্কার। আমার পুরস্কার চাই না। আমি চাই গ্রামের সব চাষি ভাইদের ভালো ফলন হোক, সকলের মুখে হাসি থাকুক, সকলে সুখে থাকুক। তুমি বড্ড সরল, তোমার ভালো হবে। আলু বিক্রি করে সুবল অনেক টাকা পেল। সে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনলো। মা, ও মা। হ্যাঁ রে বাবা, বল, খিদে পেয়েছে? আসলে আজ আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তুই বস, আমি দেখছি কি করা যায়। সে হবেক্ষণ। এই নাও, দেখো তো কেমন হয়েছে। আরে বাহ, এটা কি সুন্দর, খুব ভালো হয়েছে বাবা। এই টাকাগুলো আলু বিক্রি করে পেয়েছি মা। এবার আমাদের সুদিন ফিরবে। বলছিলাম কি, বাড়ির সামনে বড় ক্ষেতটা তুই কিনে নে বাবা। দুটো ক্ষেত হলে ফলনও বাড়বে আর অনেক লোক কাজও করতে পারবে। ঠিক আছে মা, তাই হবে। মায়ের কথায় সুবল জমি কিনে ফেললো। কি খবর সুবল? তোমার তো ব্যাপারটাই আলাদা। তোমার এ কি হাল? আলু বিক্রি করে তেমন একটা আয় হয়নি গো। যদি একটা কাজ পেতাম। নিজের জমিকে ভালোবেসে আঁকড়ে ধরো আর মানুষকে সহায়তা করো, দেখবে তুমিও হাতে ফল পাবে। তুমি এ সময় কোথা থেকে আসছো? মায়ের কথায় বাড়ির সামনের ক্ষেতটা কিনে নিলাম। আজ চলি ভাই। হায় রে আলু, একজন তোকে চাষ করে জমি কিনছে আর আরেকজন তোকে চাষ করে পথে বসেছে। সবই আলুর কীর্তি। শাশুড়ি তার ছেলে, বৌমা ও নাতিকে নিয়ে বসবাস করত। শাশুড়ি অনেক ভালো মনের মানুষ ছিল। সে তার বৌমাকে খুব ভালোবাসতো, কিন্তু বৌমা তার শাশুড়িকে একদম দেখতে পারত না। বৌমা, এই নাও, মাছের বড় লেজটা আমি তোমায় দিলাম। বিয়ের সময় তোমার মা বলেছিল তুমি নাকি মাছের লেজ অনেক পছন্দ করো। সীমা, আপনি আমাকে মাছের লেজ দিলেন? আমি মাছের লেজ খাবো আর আপনারা মাছের মাথা খাবেন? আপনি তো আমাকে চাইলে মাছের মাথাটাও দিতে পারতেন, তাই না? তা না করে আমাকে মাছের লেজ দিলেন? না বৌমা, আসলে তা না। বিয়ের পর তোমার মা বলেছিল তুমি নাকি মাছের লেজ খুব পছন্দ করো, তাই তোমাকে মাছের লেজ দিয়েছিলাম। আচ্ছা নাও, এই নাও, মাছের মুড়োটা তুমিই খাও, এটা তোমাকেই দিলাম। না মা, এখন আর আদিক্ষেতা দেখানো লাগবে না। আমি মাছ খাবো না, আপনারাই খান আপনাদের মাছ। না বৌমা, খাবারের উপর রাগ করতে হয় না, খেয়ে নাও বৌমা। বললাম না, আমার কথা এত চিন্তা করতে হবে না। লোক দেখানো ভালোবাসার আমার কোনো দরকার নেই। বৌমা এমন ভাবে সব সময় শাশুড়িকে অপমান করে খোঁটা দিত। মেয়েটা বড্ড সরল, ও কেন যে আমাকে সংসারের বোঝা মনে করে কি জানে। আমি তো নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতে চাই, কিন্তু যাওয়ার যে কোনো জায়গা নেই আমার। আর এই বাড়ি ছেড়ে এদেরকে ছেড়ে আমি যাবই বা কোথায়? তোকে তো আমি বাড়ি থেকে তাড়াবই বুড়ি। আমার সংসারে বাড়তি লোক আমার একদম সহ্য হয় না। সেদিন বৌমা মুখ ভার করে বসেছিল, তখন তার স্বামী ঘরে এলো। কি হয়েছে তোমার? মুখটা অমন ভার করে কেন রেখেছো? আমি আর তোমার বাড়িতে থাকবো না। তোমার মা চায় না আমি এখানে সুখে সংসার করি। আমার শান্তি তার একদম সহ্য হয় না। কি যা তা বলছো? কি হয়েছে বলো তো। তুমি তো জানো মাছের লেজ খেতে আমি কত পছন্দ করি। মাকে কত করে বললাম, মা মাছের লেজটা আমি খাবো, আপনি মুড়োটা খান। মা কিছুতেই আমায় মাছের লেজটা খেতে দিল না। উল্টো ভালো মন্দ কত কথা শোনালো। ওগো, মা আমার সাথে কেন এমন করে? আহা, মাছের লেজ খেলে হয়তো তোমার গলায় কাঁটা বিঁধত। মন খারাপ করো না, চলো শুয়ে পড়ি, সকালে আমাকে ছুটতে হবে। মায়ের আদরের ছেলে, মায়ের কথা বললে তো তোমার বিশ্বাসই হয় না। আমি আর কখনো তোমায় আমার মনের কথা বলবো না। পরদিন সকালে, তোমার খাবারটা বেড়ে দেব? না গো, আমি বাইরে কিছু একটা খেয়ে নেব।
বড্ড দেরি হয়ে গেছে আজ। ও কি রে, খাবি না কেন? আমি তো তোর জন্য টিফিনও তৈরি করলাম। টিফিনটা দাও মা, আমি নিয়ে যাব। আজ তাড়াতাড়ি যেতে হবে। আজ তো সপ্তাহের বাজারটা করতে হবে রে খোকা। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা। এই নাও বাজারের টাকা, মাকে দিও। কাল আমি সব বাজার করব। না হলে তুমি গিয়ে এই বাজারটা করে নিয়ে এসো। কিছু সবজি আর মাছ আর যা যা লাগে, মশলা টশলা, এগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, মা তো অসুস্থ, তাকে কষ্ট করে যেতে হবে না, আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি সত্যি খুব ভালো, সব দিকে তোমার খেয়াল। আমি চলি, মায়ের খেয়াল রেখো, তোমরাও সাবধানে থেকো। এমন খেয়াল রাখবো যাতে সহজে বাড়ি ছাড়া করা যায়। বৌমা ছেলের কাছে ভালোর অভিনয় করত, কিন্তু অন্যদিকে শাশুড়িকে অপমান করত এবং কথা শোনাতো। নিজের দোষ স্বীকার না করে শাশুড়ির ওপর দোষ চাপিয়ে দিত। আচ্ছা মা, বাড়িতে তো রান্না করার মতো তেমন কিছুই নেই, আমি কি বাজার করতে যাব? হ্যাঁ বৌমা, যাও। বাড়িতে তো রান্না করার মতো তেমন কিছুই নেই। বাজার না করলে কি রান্না করব বলো তো? মাত্র কটা আলু পটল পড়ে আছে। আচ্ছা মা শুনুন, আজকে না হয় আর বাজার করব না, আজকে শাকসবজি দিয়ে চালিয়ে নিন, কালকে বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসবো। আজ বরং পটলের সেচকি আর শাক রান্না করুন। আচ্ছা বৌমা, তোমরা শাকসবজি খেতে পারলে আমি রান্না করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার খোকা তো মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না। সারাদিন খেটে খুটে এসে না খেয়ে ঘুমাবে। এত কথা বললেন না তো, আপনাকে স্যার রান্না করতে বলেছি তাই রান্না করুন। প্রতিদিন এত মাছ খেতে হবে না, সংসারের খরচা কমাতে হবে। আমার ছেলেটা তো বড় হচ্ছে নাকি, আমাদেরও তো ভবিষ্যৎ আছে। তারপর শাশুড়ি বৌমার কথা মতো শাক সবজি রান্না করলো। কি সব শাক পাতা রান্না করেছো? তোমাকে না যাওয়ার সময় বাজার করার জন্য টাকা দিয়ে গেলাম, বাজারে যাওনি? মাছ মাংস কিনে আনুনি? কতবার বলা লাগে এসব? এসব কি খাওয়া যায়? তোমাদের কানে কোনো কথা ঢোকে না, তোমাদের দিয়ে কোনো কাজও হয় না। আর বলো না, আমি বাজার করতে যেতে চেয়েছিলাম, আর তোমার মা আমার থেকে টাকাগুলো কেড়ে নিয়েছে আর বলেছে বাজার করা লাগবে না, আজকে শাক সবজি খাও। প্রতিদিন এত মাছ মাংস খাওয়া লাগে কেন? কাল বাজার করতে বলেছে। বলো এখন আমি কি বলবো বলো? মা এমন করতে পারলো? মা জানে আমি মাছ ছাড়া খেতে পারি না। আমাদের যত কষ্টে দিন কেটেছে, তবুও মা মাছ এনেছে। কি হয়েছে মায়ের? একদিন মা অসুস্থ থাকায় মায়ের রান্না করতে একটু দেরি হলো। এদিকে ছেলের অফিস যেতে দেরি হয়ে যাচ্ছিল। মা, আমার তো দেরি হয়ে যাচ্ছে, রান্না কি এখনো হয়নি? আমার কি আজকে না খেয়ে যাওয়া লাগবে নাকি? কি খেয়ে যাবো আমি আজকে? বাবারে, আজকে আমি অসুস্থ রে বাবা, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তুই দাঁড়া, আমার এখনই হয়ে গেছে, অন্যদিন তো এত দেরি হয় না বল। কি গো, তুমি রান্না করতে পারো না? আজকে থেকে তুমি রান্না করবে। মা মাঝে মাঝে অসুস্থ থাকে, মায়ের রান্না করতে দেরি হয়, তুমি রান্না করবে। মায়ের বয়স হচ্ছে, আর আগের মতো পারবে না, বুঝলে? আচ্ছা, আজকে থেকে আমি রান্না করব, সমস্যা নেই, মা তো আমাকে রান্নাই করতে দেয় না। আচ্ছা বৌমা, আজ থেকে তুমিই রান্না করো। তার পরের দিন থেকে বৌমা রান্না করতে শুরু করলো। বৌমা যখন থেকে রান্না করতে শুরু করলো, সে শুধু তাদের দুজনের জন্য অল্প অল্প করেই রান্না করত। আর তখন থেকে শাশুড়িকে আগের মতো খেতেও দিত না। একবেলা খেতে দেয়, তাও আবার 2-1 দিন পর দেয়। বৌমা, আমার না অনেক খিদে পেয়েছে মা, আমাকে একটু খেতে দিবে? 2 দিন ধরে তো আমি কিচ্ছু খাইনি। মা, খাবার তো শেষ হয়ে গিয়েছে, এখন আর কোনো খাবার নেই। আপনারা তো খাওয়া কিসের? হ্যাঁ, এত জিভ কেন আপনার? খাবার না থাকলে একটু মুড়ি দাও,
দাও তো কিছু খেতে দাও, কালকে থেকে কিছু খাইনি, একটু খাবার দাও না বৌমা। বলছি না খাওয়ার কিছু নেই, বুড়ো বয়সে এত খাওয়া লাগে কেন জানতো, জ্বালিয়ে খেলো একদম। তারপর শাশুড়ি কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন শাশুড়ি বাধ্য হয়ে আর না খেয়ে থাকতে পেরে ছেলের সামনে গিয়ে বৌমার কাছে খাবার চাইলো। বৌমা একটু খেতে দাও না মা, অনেক খিদে পেয়েছে, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না মা, সামান্য একটু ভাত দাও, আমি নুন মেখে খেয়ে নেব। খাবার তো শেষ হয়ে গিয়েছে, এখন জানতো পরে খাবার দেব। বুড়ো মানুষ একবেলা না খেয়ে থাকলে কিছু হবে না। মা, তুমি সব সময় দিদার সাথে এমন করো কেন? দিদা, এই নাও, তুমি আমার খাবারটা খাও। এই বলে তার নাতি তার খাবার তার দিদাকে দিয়ে দিল। দিদা খিদে জ্বালায় নাতির খাবারটাই খেতে শুরু করলো। তুই বেঁচে থাক দাদু ভাই। সি 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 সি, মা আপনি এই ছোট ছেলেটার খাবার খেয়ে নিচ্ছেন, আপনাকে কি খেতে দেওয়া হয় না নাকি? কি মা, আমরা কি তোমাকে খেতে দেই না? তুমি আমার এই ছোট ছেলের খাবারটা খেয়ে নিলে, তুমি অমনটা করবে আমি ভাবতে পারিনি। এখনই আমাদের বাড়ি থেকে চলে যাও। মা, তুমি আমাদের সংসারে থাকলে অশান্তির শেষ থাকবে না, বুঝেছো? আসলে আমার অনেক খিদে পেয়েছিল রে, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, আমি থাকলে যেহেতু তোদের অশান্তি হবে, তাহলে আমি চলেই যাচ্ছি। কোথায় যাচ্ছ দিদা? দিদা, তুমি কোথায় যাচ্ছ? জানি না রে দাদু ভাই, তবে সেখানেই যাই না কেন, তোর জন্য অনেক দোয়া করব, তুই অনেক বড় মানুষ হ, ভালো থাকিস দাদু ভাই। তুমি যেখানেই যাও না কেন, আমাকে যেভাবেই হোক জানাবে, কিন্তু আমিও বড় হয়ে আমার মাকে সেখানে পাঠাবো। আমিও আমার মাকে এমন অত্যাচার করব। কি বলিস তুই এসব? হ্যাঁ মা, ঠিক বলেছি। তুমি দিদার সাথে এমন করছো, আমি কিন্তু বড় হয়ে ঠিক তোমার সাথেও ঠিক তেমনই করব। তোমাকেও বাড়ি থেকে বের করে দেব। তারপর বৌমা এবং ছেলে তাদের ভুল বুঝতে পারলো। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এমনটা করব না। আপনি আর কোথাও যাবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন মা। আমি আর কখনো আপনার সাথে এমন আচরণ করব না। হ্যাঁ মা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আর এমন হবে না। মায়ের মন রে খোকা, ক্ষমা না করে পারি কিভাবে? তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মাগো, আমি আপনাকে শাশুড়ি ভেবেছি, কিন্তু আজ থেকে আপনি আমার আরেকটা মা। আমাকে মেয়ের মতোই শাসন করবেন তো মা? ওরে পাগল মেয়ে, শাসন তো সেই করে যে সোহাগ করে রে, তোরা ছাড়া আমার কে আছে বলতো? তুমি যাবে না তো দিদা? তুমি আমাদের সাথেই থাকবে? হ্যাঁ রে দাদু ভাই। ভেতরে চলো মা, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আজ থেকে আমি তোমার খেয়াল রাখবো মা। ঠিক আছে, চল বাবা। এরপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলো। বৌমা আর আগের মতো শাশুড়ির সাথে খারাপ আচরণ করতো না। এই গল্প থেকে বোঝা যায়, নিজেরা নিজের মায়ের সাথে যেমন ব্যবহার করবে, ফলশ্রুতিতে তাদেরও সেই ফল ভোগ করতে হবে। তাই আমাদের সকলের উচিত বৃদ্ধ বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ছোটবেলায় মা বাবাকে হারানো অনাথ ছেলে শিবু ছোট থেকে এ দুয়ার ও দুয়ারে কাজ করে অনেক কষ্টে মানুষ হয়েছে। শিবু 2 মাস হলো পাশের গ্রামের রামুর মেয়ে রায়কে বিয়ে করেছে, কিন্তু তার সংসারটা যেন অভাব অনটনে একেবারে জর্জরিত। কি গো, আজ যে খালি হাতে বাড়ি ফিরলে? বাড়িতে তো চাল ডাল কিছু নেই, রান্না করব কি আজ? কি আর করব গিন্নি, জমিদার মশাই তার খেতে কাজ করিয়ে টাকা দিচ্ছে না। আজ না কাল, কাল না পরশু, এমন করছে শুধু। বলি, বেড়ালের মতো অমন মিউ মিউ করে কথা বললে তো টাকা বাকি রাখবেই, জোর দিয়ে চাইতে পারো না? এই তো, তুমি তো জানো আমি মানুষের ওপর বড় গলায় কথা বলতে পারি না, এই জন্যই তো সবাই আমাকে শুধু ফাঁকি দেয়।
হাই সৃষ্টিকর্তা, মা বাবা তোমার সততা দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল, তুমি এতটাই সৎ, সেলস না খেয়ে থাকতে হচ্ছে। কান খুলে একটা কথা শুনে রাখো, কাল থেকে যদি টাকা রোজগার করতে না পারো, আমি কিন্তু পরশু আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে রাখলুম। এই যে বউ, রাগ করো না, আমি কালকেই জমিদার মশাইয়ের কাছে টাকা চাইবো, দেখি কাল কি বলে। পরদিন শিবু খেতে গেল কাজ করতে। এমন সময় জমিদার মশাই মাঠে এলো তার ক্ষেতের কাজ কেমন চলছে তা দেখার জন্য। কি রে শিবু, মন দিয়ে কি কাজ করছিস? মানে জমিদার মশাই, টাকা না দিলে কি কাজে বেশিক্ষণ মন বসে? পেটে দানা পানি না পড়লে কাজটা করব কিভাবে? হারামজাদা, আমার খেয়ে আমার দে, আমার নামে বদনাম করছিস। আপনারটা খেলাম কোথায় জমিদার মশাই? নিজে খেটে তারপরেই টাকা রোজগার করি, তারপরেই আপনি টাকা দেন আমাদেরকে। তাই বলছিলাম, আজ টাকা না দিলে কাল থেকে আর খেতে আসবো না। তুই আর আসবি না কি রে? তোকে আমি আর এই মাঠের কোনো জমিতে কাজ করতে দেব না, আর তোর কোনো টাকাও দেব না। দয়া করে এমন কথা বলবেন না জমিদার মশাই। আপনি যদি আজ টাকা না দেন, তবে আজও আমাদের না খেয়ে থাকতে হবে। হ্যাঁ রে, হা করে দেখছিস কি? যা, ওই ব্যাটাকে আমার জমির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। জমিদার মশাই, দয়া করে এমনটা করবেন না। জমিদার মশাই, জমিদার মশাই। শিবু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। তার মুখটা এমন ভার দেখে তার স্ত্রী তাকে বলল, কি গো, মনটা তো খারাপ কেন? সকাল সকাল তোমার আবার কি হলো? কি হয়নি তাই বলো বউ। জমিদার কাজের টাকাও দেয়নি, আর বলেছে পুরো মাঠের কোথাও কাজ করতে দেবে না আমাকে। জানতাম, আমি ঠিক জানতাম বেটা টাকলুর মতলব খারাপ, তাই টাকা দিচ্ছে না। যাই হোক, ওসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। এই নাও, এই টাকা দিয়ে তুমি কিছু সবজি চারা কিনে আনো। কি আর করবে বলো তো, বাড়িতেই সবজি চাষ করে কোন রকমে না হয় সংসারটা চালিয়ে নেব। এই কটা টাকায় অল্প কিছু সবজির চারাই হবে, তারপরেও দাও, হাটে গিয়ে দেখি তো আগে। শিবু হাটে গিয়ে অল্প কিছু বেগুনের চারা নিয়ে বাড়ি ফিরে এলো। এ কি, শুধু বেগুনের চারা এনেছো? সত্যি তোমায় দিয়ে কোনো কাজ হয় না। বউ, দিয়েছ তো মাত্র 10 টাকা। 10 টাকায় 10টা বেগুনের চারাই হয়েছে, তাহলে আমার দোষ কোথায় বলো? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো তো ওই পাশে বেগুনের চারাগুলো লাগিয়ে দিই। তারপর তারা দুজন বেগুনের চারাগুলো উঠোনের এক পাশে লাগিয়ে দিল। শিবু ও তার স্ত্রী বেগুনের চারাগুলো খুব পরিচর্যা করতে লাগলো। চারাতে নিয়মিত পানি দেওয়া, নিয়মিত চারার গোড়া পরিষ্কার করে সার মাটি দেওয়া। দেখতে দেখতে চারাগুলো বেশ বড় হয়ে গেল। শুনছো, দেখেছো, অল্প কয়েকদিনের ভেতরে বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ বউ, আর কয়দিন আমাদের কষ্ট করতে হবে, অল্প কিছু দিনের ভেতরেই গাছে বেগুন ধরবে। কয়েকদিনের ভেতরেই গাছে বেগুন ধরলো। শিবু ও তার বউ খুব খুশি হলো। বউ, গাছে দেখো কত বেগুন ধরেছে। আজ থেকে এই বেগুন আমি বিক্রি করব, কিছুটা হলেও তো সংসারের অভাবটা ঘুচবে। হ্যাঁ গো, কোন রকম এক বেলা খেয়ে দিনটা পার করতে পারলেই হলো। আজ বেগুন বিক্রি করে সে কয় টাকা পাবে, তা দিয়ে অনেকগুলো বেগুনের চারা কিনে আনবে। আমাদের দক্ষিণে যে জমিটা পড়ে আছে, সেখানে বেগুনের চাষ করব। এমন বুদ্ধি তো মাথায় আগে আসেনি বউ। ঠিক আছে, কাল আমি নাঙল দিয়ে চাষ করব, বেগুনের চারা লাগিয়ে দেব। তারপর শিবু গাছ থেকে বেগুন তুলে বাজারে গেল বেগুনগুলো বিক্রি করতে। শিবুর বেগুনগুলো দেখতে সতেজ ও টাটকা হওয়ায় দেখতে দেখতে সব বিক্রি হয়ে গেল। যাক, বেশ কিছু টাকার বেগুন বিক্রি করলাম। আজ এ টাকা দিয়ে কিছু বেগুনের চারা কিনব।
আমাকে কিছু টাকা দেবে বাবা? আজ 2 দিন হয় কিছু খাইনি। কিছু টাকা হলে পেট ভরে 2টো ডাল ভাত খেতাম। এ কয় টাকার বেগুন বিক্রি করলাম? টাকাগুলো দিয়ে তো বেগুনের চারা কিনতে চেয়েছিলাম। থাক, আজ না হয় বেগুনের চারা কিনবো না। আজকের বেগুন বেচা টাকা দিয়ে এই বুড়িমার বরং পেট ভরে ডাল ভাত খাওয়াই। কি হলো বাবা, দেবে না কিছু টাকা? নিশ্চয় বুড়িমা, এই নাও আমার আজকের সব রোজগার। আজ তুমি পেট ভরে ভাত খেও, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এই নাও, এই বেগুনের চারাটা তোমার জমিতে লাগিয়ে দিও। বুড়িমা, আমি তো পুরো ক্ষেতে বেগুন গাছ লাগাতে চেয়েছিলাম। একটা চারায় আর কি হবে, তারপরেও দিয়ে দাও, লাগিয়ে দেব। শিবু বেগুন গাছটি নিয়ে তার বউয়ের হাতে দিয়ে সব কথা খুলে বলল। খুব ভালো কাজ করেছো গো, আমি খুব খুশি হয়েছি। আমাদের বেগুনের চারা লাগানোর চেয়ে বুড়িমাকে খেতে দেওয়া বেশি দরকার ছিল। তুমি ঠিক কাজ করেছো। হ্যাঁ গো বউ, আমি তো সে কথা ভেবেই টাকাগুলো বুড়িমাকে দিয়ে দিয়েছি। তুমি জমিটায় লাঙল দিয়ে বুড়িমার দেয়া বেগুনের চারাটা যত্ন করে লাগিয়ে দাও। পরদিন শিবু জমিতে ভালোভাবে লাঙল দিয়ে বেগুন গাছটি ক্ষেতের মাঝখানে লাগিয়ে দিল। সব কাজ শেষ। আজ বরং আমি বাড়ি ফিরে যাই। কাল এসে গাছটির গোড়ায় পানি দিয়ে যাব। বাড়ি এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। গাছে তো এখনো অনেকগুলো বেগুন আছে। কাল এগুলো বেচে বেগুনের চারা কিনে এনে বুড়িমার দেওয়া চারাটির সাথে লাগিয়ে দেব। পরদিন সকালে গ্রামের একটি ছেলে রজন দৌড়ে শিবুর বাড়িতে এলো। শিবুদা, ও শিবুদা, বেরিয়ে এসো গো। দেখো তোমার জমিতে কি হয়েছে। কি হয়েছে রে রজত? চলো না, তুমি নিজেই গিয়ে দেখবে। এটা কিভাবে সম্ভব? রাতারাতি পুরো জমিতে বেগুন গাছ আর বেগুনে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো শিবুদা, সবাই বলছে তোমার বেগুন খেতে জাদু লেগেছে। বেগুনের যে দাম, তুমি তো বেগুন বিক্রি করে রাতারাতি লাখপতি হয়ে যাবে গো। হ্যাঁ রে রজত, এই অভাগী শিবুর কপালটা এবার মনে হয় খুলে গেল রে। শিবু গাছ থেকে সব বেগুন তুলে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। প্রতিদিন গাছ থেকে সব বেগুন উঠানোর পরও গাছের বেগুন যেন ফুরাতই না। কিছুদিনের ভেতরই শিবু বেগুন বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল। আমি সব বুঝতে পেরেছি বউ। আসলে বিধাতা আমাদের সাহায্য করতে চাইছিল, তাই তো বুড়িমার উছিলায় আমরা লাখপতি হয়ে গেলাম। তা অবশ্যই ঠিক, কিন্তু আমি মনে করি আমাদের জমিদার মশাইকেও একবার ধন্যবাদ দেওয়া উচিত। সে যদি তোমাকে ক্ষেত থেকে বের না করে দিত, তাহলে তো আমরা এত বড় হতাম না, বলো? তাও ঠিক, সময় করে একদিন জমিদারকে ধন্যবাদ দিয়ে আসবো। আজ আমরা পরিপূর্ণ সুখী। বাড়ি, গাড়ি, গয়না আমাদের সব হয়েছে আজ। আজ আমার নিজেকে খুব সুখী সুখী লাগছে। বুড়িমাকে সামনে পেলে তার পায়ের ধুলো একবার মাথায় নিতাম গো, একবার মাথায় নিতাম। অন্যের ভালো করলে যে নিজের ভালোই হয়।